না হয় তাহলে কোনো সাকসেস পাওয়া যায় না। যে কোনো জিনিসের মেন পাথই হচ্ছে ডকুমেন্টেশন। ডকুমেন্টেশনটা যখন হবে তখন হবে কি এটা আলটিমেট। কতটা হয়েছিল আমাদের? এগুলো নিজেরা করছো তো? প্রথম দিন একটা বানিয়েছিল আমাকে, ওই ইন্টারভিউ কাছে দিছে তোমার যেটা, হ্যাঁ ওটা বানাই ওই তোমার পড়াশোনা দেখে দেবো। ও দাদা একটা হেল্প দরকার ছিল তোমার থেকে। দাদা হ্যাঁ বলো। পরের সপ্তাহে ক্লাসটা বৃহস্পতিবার শুক্রবার করা যাবে? তাহলে একদিনের জন্য। শুক্রবার সকালবেলা 8:30 থেকে ক্লাস করে। তাহলে অন্য কোনো সময় খালি ওই একটা দিনের ক্লাস, কারণ বৃহস্পতিবার। তাহলে তাকে বৃহস্পতিবার ক্লাস করতে বলতে হবে আমাকে। তাহলে তুমি আমাকে বুধবার দিন রাত্রিবেলা জানাবে। ঠিক আছে, বুধবার দিন রাত্রিবেলা না, বুধবার দিন সকালের দিকে জানিয়ে দেবে, বেলার দিকে। একটা SMS করে দেবে আমাকে। ঠিক আছে। এই আমার বোনের যারা বৌভাত করেছে, আমি তাকে বৃহস্পতিবার দিন করিয়ে দিতে পারবো। ঠিক আছে ঠিক আছে। এখান থেকে না, কতটা হয়েছিল গো? দেখে মনে হচ্ছে না আমার। ডেবিট মেমো রিকোয়েস্ট না, এটা হয়েছিল কি আমার মনে হচ্ছে এই অবধি হয়েছিল, কি বলে এই 11টা পয়েন্ট বলে দিয়েছিলাম, ডেলিভারিটা বলে দিয়েছিলাম, ইনভয়েসটা বলে দিয়েছিলাম, রিটার্ন ইনভয়েসটাও বলে দিয়েছিলাম, রিটার্ন অর্ডারটাও মনে হয় বলে দিয়েছিলাম, ক্রেডিট মেমো রিকোয়েস্টটা মনে হয় বলা হয়নি। হ্যাঁ ডেবিট মেমো রিকোয়েস্ট, ডেবিট মেমো রিকোয়েস্ট, সেখান থেকে মনে হবে। হ্যাঁ এই তো ক্রেডিট মেমো রিকোয়েস্ট যেটা আছে, ঠিক আছে, ক্রেডিট মেমো রিকোয়েস্ট থেকে হবে, ঠিক আছে। এরপরে তো ডেবিট মেমো আছে। আগে ক্রেডিট মেমো রিকোয়েস্টের সিনারিওগুলো বুঝবে, বেকার মুখস্থ করে তো কোনো লাভ নেই। সিনারিও কি, কেন ক্রেডিট মেমো রিকোয়েস্ট হচ্ছে, বলছে ক্রেডিট মেমো রিকোয়েস্ট কখন ইউজ করছি বেসিক্যালি, ডিডাক্ট দ্য অ্যামাউন্ট ফ্রম দ্য কাস্টমার আউটস্ট্যান্ডিং উইদাউট রিসিভিং দ্য গুডস ফ্রম দ্য কাস্টমার। এটা মারাত্মক জিনিস। যে আমি প্রথমত বুঝতে হবে যে জিনিসটা কি ক্রেডিট মেমো রিকোয়েস্ট, মানে হচ্ছে ক্রেডিট মেমো রিকোয়েস্ট বলছে ডিডাক্ট দ্য অ্যামাউন্ট ফ্রম কাস্টমার আউটস্ট্যান্ডিং, মানে কি, মানে কাস্টমারকে আমি যখন কোনো পাঠিয়েছি, মেটেরিয়ালস পাঠিয়েছি, তাহলে কাস্টমার আমাকে তো টাকা পে করবে। ধরা যাক আমি তাকে কাস্টমারকে আমি হয়তো 100 টাকার মাল পাঠিয়েছি, তাহলে তাকে 100 টাকা পে করতে হবে। এইবার কোনো কারণে কেন ক্রেডিট মেমোটা হচ্ছে সেটার এক্সাম্পলটা হচ্ছে পরে দিয়েছে, সেটা আগে পড়ে নিই। ইউজার মিস্টেকলি ওভারচার্জড দ্য প্রিভিয়াস ইনভয়েস, কোনো কারণে ইনভয়েসটা তো ওভারচার্জ হয়ে গেছে। 100 টাকা যে ইনভয়েসটা করা হয়েছে সেটা হয়তো 95 রুপিস হওয়া উচিত ছিল, 5 টাকা বেশি করা হয়ে গেছে। সিনারিও নাম্বার 1। সিনারিও নাম্বার 2, goods are totally damaged at customer place and which are not a position to take back, মানে গুডস যেটা হয়তো কোনো একটা পার্টিকুলার অ্যামাউন্টের গুডস যেটা কাস্টমার রিপোর্ট করেছে সেটা এমনভাবে ড্যামেজ হয়ে গেছে যেটাকে আর নিয়ে রিটার্ন নিয়ে কোনো লাভ নেই, বা রিটার্ন নিয়েও কিছু করা যাবে না। সিনারিও নাম্বার 2, ঠিক আছে। সিনারিও নাম্বার 3, রিটার্ন ডেলিভারি মে বি মোর কস্টলি, মানে কি যদি তুমি রিটার্ন নাও তথা সেটা দেখা যাবে যে যা নেবে, যে টাকা নেবে তার থেকে ট্রাভেলিং বেশি পড়বে। হলো লাস্ট অফ অল কি হচ্ছে, ওটা প্রমোশনাল অ্যাক্টিভিটিসও দেখিয়ে দেওয়া হয়, ঠিক আছে, না নিয়ে। ধরো 100 টাকার মেটেরিয়ালস কোনো কারণে 5টা দেখা গেলো 5 টাকার মেটেরিয়ালসে কমপ্লেন বেরিয়েছে, তুমি তখন 5 টাকার মেটেরিয়ালসটাকে প্রমোশনাল অ্যাক্টিভিটিস করে দিলে, ঠিক আছে। মানে হচ্ছে যে স্যাম্পল পাঠানো হয় না, স্যাম্পেলিং, তুমি বলো স্যাম্পল তো তুমি ফেরত দিতে পারবে না বাবা, ঠিক আছে। তো সেই স্যাম্পেলিং হিসেবে দেখিয়ে দিলে ওই স্টকটাকে। তো সেক্ষেত্রে তাহলে তোমাকে তাহলে যখনই তুমি দেখাবে তাহলে তোর ওর আউটস্ট্যান্ডিং কমে যাবে। তাহলে একটা জিনিস জানবে, কাস্টমারকে বেসিক্যালি ইনভয়েসের সময়, এটা অ্যাকাউন্টিং থিওরি বলে, কাস্টমারকে ইনভয়েস করলে কাস্টমার অ্যাকাউন্টকে ডেবিট করা হয়, ঠিক আছে। তো ডেবিট যদি হয় তার উল্টোটা হচ্ছে ক্রেডিট। ডেবিট যাকে ডেবিট করা হয় ইনভয়েসে, তার ইনভয়েস যদি কিছু চেঞ্জেস হয় তার রেসপেক্টিভে
সেটা হয়ে যাবে ক্রেডিট মেমো। তার রেসপেক্টিভে কেন? কারণ তার ফেভারে হয়ে গেল না, সে তো টাকা কম পে করবে, বোঝা যাচ্ছে? তার ফেভারে হয়ে যাচ্ছে কিন্তু সে টাকা কম পে করবে। যদি ক্রেডিট মেমো জায়গায় ডেবিট মেমো হতো তাহলে কি হতো? তাহলে তাকে আবার উল্টে ফার্দার ডেবিট করে দেওয়া হচ্ছে, তাহলে তাকে আরও পে করতে হচ্ছে। ঠিক আছে, ক্রেডিট মেমো মানে ডেবিট মেমোর উল্টোটা, মানে তার কাস্টমারের যা ইনভয়েসটা হয়েছে, ইনভয়েসের যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টের কাছ থেকে তাকে পে করতে হচ্ছে কম, সেই জন্য তাকে ক্রেডিট করে দিলাম, কমিয়ে দিলাম টাকাটা। হ্যাঁ, এটা কি আমি তো এটা ইনভলভ মানে ক্রেডিট মেমোতে যে মানে আমার যে টাকাটা যেটা যাবার আছে মানে কাস্টমারকে পাওয়ার আছে ওটা কমে যাচ্ছে। এক্স্যাক্টলি। তাহলে কাস্টমার তো তাহলে তোমার কম পে করছে, ঠিক আছে, তাহলে কাস্টমারের ফেভারে চলে গেল জিনিসটা। সেখানে ন্যাচারালি কী হচ্ছে, ক্রেডিট মেমো রিকোয়েস্ট যে প্রসেসিং ফ্লোটা আছে এইরকমভাবে প্রসেস হবে, রেভিনিউ অ্যাকাউন্টটা আগে ক্রেডিট ছিল, ডেবিট হয়ে গেল, হয়ে চলে গেল। ঠিক আছে, কী কী স্টেপস আছে ওই VA01 করে ক্রেডিট মেমো রেফারেন্স ধরে বিলিং ধরে করতে হবে, ব্যাস একদম পরিষ্কার সিম্পল বলা আছে। নেক্সট হচ্ছে ডেবিট মেমো রিকোয়েস্ট। কখন হচ্ছে? উই ক্রিয়েট ডেবিট মেমো ইফ উই ওয়ান্ট টু অ্যাড সাম অ্যামাউন্ট টু দ্য কাস্টমার আউটস্ট্যান্ডিং। কাস্টমার আউটস্ট্যান্ডিংয়ে কিছু অ্যামাউন্ট অ্যাড করতে হচ্ছে, তার মানে কি কাস্টমারের আউটস্ট্যান্ডিংটা বেড়ে যাচ্ছে, মানে ওটা আমাদের ফেভারে চলে আসছে তখন। ঠিক আছে, মানে যে আর কি সেলার তার ফেভারে চলে আসছে। ঠিক আছে, তো সেখানে এক্সাম্পল কি, চার্জিং দ্য ইন্টারেস্ট টু দ্য কাস্টমার্স ফর লেট পেমেন্ট, মানে কাস্টমার যখন পেমেন্ট করেনি তাকে লেট পেমেন্টের জন্য তাকে একটা ইন্টারেস্ট চার্জ করছি। ঠিক আছে, মিস্টেক এইগুলো কিন্তু বেসিক্যালি তোমাকে জিজ্ঞেস করলে কিন্তু এইসবই জিজ্ঞেস করবে, ওই সব জিজ্ঞেস করবে না যে কখন ক্রেডিট মেমো রিকোয়েস্ট হয়, কখন ডেবিট মেমো রিকোয়েস্ট হয়, ওইটাই জিজ্ঞেস করবে। ডেবিট মেমো রিকোয়েস্ট, ক্রেডিট মেমো রিকোয়েস্ট কী, এইটা তোমাকে জিজ্ঞেস করবে না কেউ। ঠিক আছে, সিনারিও জিজ্ঞেস করবে কিন্তু, কারণ সবাই জানে ডেবিট মেমো ক্রেডিট মেমো লোকে বুঝে এসেই আসবে। ঠিক আছে, তাহলে কখন কোন সিনারিওতে হয় সেই সিনারিওটাই মেন। তুমি ডেবিট মেমো ক্রেডিট মেমো এক্সপ্লেন করে দিলে, ডেবিট ক্রেডিট মেমো মানে কাস্টমারের আউটস্ট্যান্ডিং কমে যাচ্ছে, আর ডেবিট মেমো মানে কাস্টমার আউটস্ট্যান্ডিং বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কখন বাড়ছে কখন কমছে, কোন সিনারিওতে? কারণ সিনারিও ইজ রিলেটেড উইথ কনফিগারেশনস। ঠিক আছে, তো সেই না কাস্টমারের কোনো কারণে কাস্টমার পেমেন্ট দেরি করেছে, তাকে চার্জ করলাম। কোনো কারণে কাস্টমারের এটা অ্যামাউন্ট যেটা হওয়া উচিত ছিল মিস্টেক, মানে 100 যেটা আগেরবারে বললাম আমার ইউজার ভুল করে 95 রুপিস করে ফেলেছে। ঠিক আছে, এখানে দেখা গেল ইউজার কম করে ফেলেছে, যেটা বাড়াতে হবে। ঠিক আছে, ওই জন্য ইউজার মিস্টেকলি আন্ডার চার্জ দ্য প্রিভিয়াস ইনভয়েস, ওটা ওভার চার্জ ছিল। এই দুটো ক্ষেত্রে সাধারণত ডেবিট মেমো হয়। জাস্ট উল্টোটা, ইনভয়েস অ্যাকাউন্ট আবার ক্রেডিট হয়ে যাবে, যেমন ইনভয়েস বেড়ে গেল কাস্টমার ডেবিট হয়ে গেল। বাট ডেবিট মেমো আর নর্মাল ইনভয়েস ইজ অলমোস্ট সেম কিন্তু কনসেপ্ট। এইরকমভাবে পড়াশোনা করতে হয়। ঠিক আছে, ডেবিট মেমো আর নর্মাল, ডেবিট মেমোর ক্ষেত্রে যা জার্নালিটি হয়, নর্মাল ইনভয়েসের সেম জার্নালিটি হয়, সেই কাস্টমার বেড়ে যাচ্ছে আর রেভিনিউ বেড়ে যাচ্ছে। ইন দ্য বোথ ক্রেডিট মেমো অ্যান্ড ডেবিট মেমো উই ডোন্ট হ্যাভ ডেলিভারি। ভালো করে দেখে নাও কিন্তু, লাল দিয়ে মার্ক করে দেওয়া আছে, ডেলিভারি হয়ে গেলে একবার করা যায় না, খুব সাবধান কিন্তু। হ্যাঁ, না, ব্যাপারটা ভালো করে বোঝো যে ক্রেডিট মেমো ডেবিট মেমো মানে কি, ডেলিভারি হচ্ছে না কিন্তু এখানে, তুমি না ওর থেকে ফেরত নিচ্ছ না ওকে ফেরত দিচ্ছ। তুমি ইনভয়েস কখন পাঠাবে? যখন মানে একটা কথা দাদা, আমি যে এই যে তোমার মালগুলো খারাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যালো, বলো বলো, শুনছি। মালগুলো খারাপ হয়ে যাচ্ছে তো ওরা রিটার্ন করবো না? তাহলে আমি এতক্ষণ কিসের জন্য চেঁচালাম যে এইখানে প্রথম প্রথম জিনিসটা কি বলা হলো, রিটার্ন ডেলিভারি মে কস্টলি, সেকেন্ড 3 নম্বর পয়েন্টটা। সেই জন্যই তো এই কথাটা লিখে দিল যে এখানে কোনো ডেলিভারি অ্যারাইজ করে না, কারণ আমি তো অলরেডি একবার মেটেরিয়াল তাকে পাঠিয়ে দিয়েছি, সেটা পাঠিয়ে যদি আবার তাকে ফেরত নিয়ে সেটা আবার ফেরত নিয়ে আবার যদি পাঠাতে যাই তাতে যা খরচা হবে, তখন তো সেই সেকেন্ড টাইম যখন পাঠাবো তখন তো সে তো আর আমাকে ট্রাভেলিং পে করবে না, কারণ সে তো একবার অলরেডি পে করে দিয়েছে, তো সেটা তো আমাকে নিজের পয়সা পাঠাতে হবে। প্লাস ওই জিনিসটা যদি দেখা যায় একদম নষ্ট হয়ে গেছে, নিয়ে আমি কী করবো হয়তো।
তার থেকে না নেওয়া ভালো, তার থেকে অ্যামাউন্ট কমিয়ে দাও। সেই জন্যই যেটা বলা হলো, ওই জন্য বলছে এইটা এই ডেলিভারি মানে এই ভেবো না যে তাকে ডেলিভারি করাই হচ্ছে না, ডেলিভারি করা হয়ে গেছে কিন্তু এখানে ডেলিভারি নেওয়া হচ্ছে না, ফেরত দিচ্ছি না, ফেরত নিচ্ছি না, বা তাকে আবার ফেরত পাঠাচ্ছিও না, দুটোই। ঠিক আছে। এখানে একটা কথা জিজ্ঞেস করবো? হুম। বলছি আমাদের এখানে যে কাজ করছি না, মানে কাজ হচ্ছে না, হ্যালো, হ্যাঁ শোনো বলছি, বলো। কাজ হচ্ছে জিএসকে, ওরা তো বলছে যে আমাদের যেমন ড্যামেজ গুডস গুলো ওটা আমরা পাঠিয়ে দিই, ড্যামেজ গুডসগুলো ওরা পাঠিয়ে দেয় বলছে। আরে বস সেটা তাদের পলিসি, আমি তোমাকে কি বললাম, তুমি জিনিসটা ভালো করে বোঝো, এগুলো মুখস্থ করো না। এখানে 3টে পয়েন্ট 4টে পয়েন্ট দেওয়া আছে যে কখন আমার ক্রেডিট হচ্ছে, যখন দেখাচ্ছে আন্ডার চার্জ হতে পারে, ঠিক আছে, ওই সরি ওভার চার্জ হতে পারে, যখন দেখা যাচ্ছে টোটালি ড্যামেজ হচ্ছে কাস্টমার প্লেস হুইচ আর নট এ পজিশন টু টেক ব্যাক, যেটা এমনভাবে নষ্ট হয়ে গেছে সেটাকে টেক ব্যাক করা যাবে না, নিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে। যখন দেখা যাচ্ছে রিটার্ন ডেলিভারি মোর কস্টলি, মানে আমি যদি একটা রিটার্ন নিই, আবার অনেক সময় এরকম হয়ে যেতে পারে যে দেখা গেল রিটার্ন নিতে পারি আমি, কিন্তু রিটার্ন ডেলিভারি নেওয়া আর সেটাকে গিয়ে আবার ডেলিভারি তাকে নতুন করে করা, তাতে যা ট্রাভেলিং কস্ট পড়বে তার থেকে আলটিমেটলি তাকে আলটিমেট ক্রেডিট মেমো করে দাও। তো এরা সেই পলিসিটা না মেনটেন করে কোনো কারণে এরা হয়তো রিটার্ন নিচ্ছে বা রিটার্ন দিচ্ছে, হতেই পারে, না হওয়ার কোনো কারণ নেই, এরম তো কথা নেই যে আলটিমেটলি কোনো কারণে মেটেরিয়াল খারাপ হলে রিটার্ন নেওয়া হবে না, ক্রেডিট মেমো করা হবে, এরম তো কোনো জায়গায় বলা নেই। কিন্তু যেখানে ফেরত নেওয়া হবে না, রিটার্ন ইনভয়েস থেকে কমিয়ে দেওয়া হবে, সেখানে ক্রেডিট মেমো লাগবে, সেই জন্য এখানে ক্রেডিট মেমো কথাটা বলা হয়েছে। বুঝে গেল? ওরা নিচ্ছে মানে এই নয় যে আলটিমেটলি ওটাই ফাইনাল, নিতেই পারে, কিন্তু যদি না নেয় তাহলে কি করবো, তখন তোমাকে একটা ট্রিটমেন্ট বার করতে হবে, সেটাই হচ্ছে ডেবিট মেমো ক্রেডিট মেমো। এবার হচ্ছে ইনভয়েস কারেকশন রিকোয়েস্ট। ইনভয়েস কারেকশন রিকোয়েস্টটা কখন অ্যারাইজ করে, যখন দেখা যায় ইনভয়েস কারেকশন রিকোয়েস্ট বেসিক্যালি যে এটা হচ্ছে আর কে হচ্ছে ডকুমেন্ট টাইপ ইউজ টু মেক কারেকশন ইন দ্য ইনভয়েস, দ্য মিস্টেক্স ক্যান বি ওভারচার্জ আর আন্ডারচার্জ, কোনো দুটোর যে কোনো একটা হতে পারে, দুটোর যে কোনো একটা হতে পারে, আইদার ওভারচার্জ হয়ে গেছে অথবা আন্ডারচার্জ হয়ে গেছে, যেটা ইচ্ছা হতে পারে। ক্লিয়ার? এবার কি বলছে, বাই ইউজিং ইনভয়েস কারেকশন, ইনভয়েস কারেকশন দিয়ে আমরা কি করছি বেসিক্যালি দেখুন, ওকে, ইনভয়েস কারেকশন দিয়ে হচ্ছে বেসিক্যালি উই ক্যান either deduct the amount from the customer outstanding or add the amount to the customer outstanding. বোঝা গেল? এগুলো কিছু বুঝতে পারছো না, শুধুমাত্র হ্যাঁ হ্যাঁ বলে দিয়ে চলে যাচ্ছে, এগুলো কিন্তু বিশাল, এই তোমার কিন্তু সোকল যে পড়ানো হয় মানে অন ক্যামেরা বলে দিচ্ছে আমি পুরো, এই সোকল যে পড়ানো হচ্ছে না ওইরকম পড়ানো কিন্তু এটা নয়, প্রচুর ডেডিকেশন দিতে হয় পড়ানোর পেছনে। আমার কোনো ঠেকা ছিল না, আমি নোটটা দিয়ে শুধুমাত্র বলতাম এইগুলো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে জায়গাটা হচ্ছে যে আমি কখন ইনভয়েস কালেকশন হচ্ছে, এবার দুটো এবার ন্যাচারাল কোয়েশ্চেন চলে আসবে, এখানে তোমার কোনো কোয়েশ্চেন নেই তোমার কাছ থেকে, তাহলে ইনভয়েস কালেকশন যখন হচ্ছে তাহলে নিশ্চয়ই ডেবিট মেমো ক্রেডিট মেমো হবে না, মানে ডেবিট মেমো ক্রেডিট মেমো, মানে ডেবিট মেমো বা ক্রেডিট মেমো রিকোয়েস্টটা না অ্যারাইজ করে এটা ইনভয়েস কালেকশন করবো কেন? না না ভালো করে বোঝার চেষ্টা করো, ইনভয়েস কালেকশন ব্যাপারটা কি হচ্ছে, যখন দেখা যাচ্ছে যে আমরা কোনো পার্টিকুলার ইনভয়েস আমরা ওভার চার্জ বা আন্ডার চার্জ করছি, এখানে ডেবিট মেমো ক্রেডিট মেমো কোনো প্রশ্ন নেই, ভালো করে জিনিসটা বোঝো, দুটো এক জিনিস নয়। যখন আমি ধরো মালটা আমাকে ড্যামেজ হয়ে গেছে, আবার ড্যামেজ হচ্ছে না তো ভালো, এই সেই জন্যই তুমি জিনিসটা জানি তো তুমি ধরতে পারো জিনিসটা, বুঝলে তুমি ধরতে পারো জিনিসটা। ডেবিট মেমো ক্রেডিট মেমো তখন অ্যারাইজ করে যদি মেটেরিয়ালসটা কোনো খারাপ হয় বা কম পাঠানো হয় বা হোয়াট এভার মেবি, তখন ডেবিট মেমো ক্রেডিট মেমো।
কিন্তু মেটেরিয়াল ইজ ওকে, আমি 100 কোয়ান্টিটি চাইছি, আমি 100 কোয়ান্টিটি পাঠিয়েছি, তারা অ্যাকসেপ্ট করেছি, মেটেরিয়ালে কোনো প্রবলেম নেই। বাট ভুল করে 100 কোয়ান্টিটির দামটা আমি কম কম লাগিয়েছি বা বেশি লাগিয়ে দিয়েছি। সিনারিও বুঝতে হবে, ওরকম মুখস্থ করলে হবে না, দুটো পুরো উল্টো। ডেবিট মেমো ক্রেডিট মেমো তখনই অ্যারাইজ করে যদি মেটেরিয়ালসের কোনো ডিসপিউট অ্যারাইজ করে, দেন অনলি অ্যারাইজ ডেবিট মেমো ক্রেডিট মেমো। তার সঙ্গে ইনভয়েস কালেকশনের কোনো সম্পর্ক নেই। ডেবিট মেমো ক্রেডিট মেমো হলে অটোমেটিক ইনভয়েস কালেকশন হবেই হবে। ডেবিট মেমো ক্রেডিট মেমোটাই তো ইনভয়েস কালেকশন আলটিমেটলি। আর ইনভয়েস কালেকশন হচ্ছে এক্সক্লুসিভলি ইনভয়েস কালেকশন, ওই জন্য এখানে আলটিমেট ডকুমেন্ট টাইপটা চেঞ্জ হয়ে গেছে আলটিমেটলি। ঠিক আছে, এবার বলছে যখন প্রসেস ফ্লোটা ভালো করে বোঝো। প্রসেস ফ্লোটা কি, ইনভয়েস হচ্ছে আর কে দিয়ে আমরা এখানে কে হচ্ছে ইচ লাইন আইটেম ফ্রম দ্য ইনভয়েস উইল বি কপিড টু লাইন আইটেমস ইন দ্য ইনভয়েস কালেকশন রিকোয়েস্ট ডকুমেন্ট। দুটো লাইন আইটেম জেনারেট করবে, ঠিক আছে, যখন আমরা করব। ফার্স্ট লাইন আইটেম কি বলছে, ক্রেডিট লাইন আইটেম, এটা ডিসেবল থাকবে। কেন ডিসেবল থাকবে, যেটা অলরেডি আমরা করে দিয়েছি, প্লাস করে দিয়েছি। সেকেন্ড লাইন আইটেম ডেবিট লাইন আইটেম, এটা এনাবেলড থাকবে, কারণ এটাকে আমরা চেঞ্জ করতে পারবো, ইনক্রিজ ডিক্রিজ করতে পারবো। ইফ উই ইনক্রিজ দ্য ভ্যালু অফ দ্য, প্রথম লাইন আইটেমটা তো অলরেডি করে দিয়েছি, সেটা আমরা কী করে চেঞ্জ করব, যেটা অলরেডি পাঠিয়ে দিয়েছি সেটাকে আমি কী করে চেঞ্জ করব। তোমাদের না সত্যি কথা বলতে আমার এত খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, এতগুলো টাকা ইনভেস্ট করেছো, মানে মানুষ টাকা যদি জলেও ফেলে দেয় না তাও একটা ভুল মূল্য থাকে, যে জলও অন্তত পাচ্ছে, সেটাও পাইনি আলটিমেটলি, সেটাও পাইনি, কিছু করার নেই। খুব এটা এর কনফিউশন না দাঁড়িয়েছে দাদা, বলো তো আমার এই ইনভার্স কারেকশন রিকোয়েস্টে এতটা মানে এতটা গভীর তো এটা কিন্তু সত্যি এই সোমবার দিন সকাল বিকালবেলা আমি একজন কোনো এটা বন্ধ করি রেকর্ডিংটা, তো 1 মিনিট। এই ইনভয়েস কাছে যদি টাকা আমরা উপর বেশি করি তাহলে ক্রেডিট নোট রিকোয়েস্ট ডেবিটে ঠিক করে পাঠানো যায়। মাল খারাপ বা টাকা যদি ওভার নিচে মানে বেশি কম তখন এই রিকোয়েস্ট করতে হবে। ক্রেডিট নোটস না, কথাটা যদি উনি যদি এই কথাটা বলে থাকেন তাহলে খুব খারাপ বলেননি, কিন্তু এক্সপ্লেনটা পুরো হয়নি, ঠিক আছে, এক্সপ্লেনটা পুরো করতে হবে। যে একটা ডেবিট মেমো বা ক্রেডিট মেমো তখনই অ্যারাইজ করে যখন দেখা যায় মেটেরিয়ালসটা, বেসিক্যালি ক্রেডিট মেমো হচ্ছে কাস্টমার এগেনস্টে, কারণ কাস্টমার ডেবিট হয়, ঠিক আছে। তো কাস্টমারকে যদি কোনো কারণে আমি ক্রেডিট মেমো করে দেওয়া মানে কাস্টমারের আলটিমেটলি ডেবিটের উল্টো হয়ে যাচ্ছে, ক্রেডিট মানে কমে যাচ্ছে, ঠিক আছে। 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর ইস্যু। 2 নম্বর ইস্যুটা কি, কখন ক্রেডিট মেমো অ্যারাইজ করছে, ঠিক তখনই অ্যারাইজ করছে যখন দেখা যাচ্ছে যে তার আউটস্ট্যান্ডিং যেটা, সরি তার যেটা, তাকে যেটা পাঠানো হয়েছে সেই মেটেরিয়ালসে, যে মেটেরিয়ালসটা আমরা ওরা কোনো খারাপ দেখাচ্ছে বা কিছু হচ্ছে, সেটা আমরা নিতে পারছি না, নিলে আমাদের খরচা বেশি হচ্ছে, ঠিক আছে। যেটা উনি বলেছেন হয়তো ডাইরেক্টলি বলে দিয়েছেন ইনভয়েস কমানো, হ্যাঁ ইনভয়েস তো কমাতে হবে, ইনভয়েসে কমানো, ডেবিট মেমো হোক আর ক্রেডিট মেমো হোক, সেখানে ইনভয়েস এফেক্ট পড়বেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, নো ডাউট, ঠিক আছে। বাট এইটা হচ্ছে ভাইটাল জায়গা। ইনভয়েস কারেকশন রিকোয়েস্টটা বোঝা গেল, প্রথম লাইনটা ডিসেবল কেন, প্রথম লাইনটা অলরেডি হয়ে গেছে, নেক্সট লাইনটা আমাদের এনাবেল থাকবে, সেখান থেকে আমরা পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন সেটা করে দেবো। বলছে ইফ, এবার নেক্সট লাইনটা আর একটু ইম্পর্টেন্ট, ইফ উই ইনক্রিজ দ্য আইটেম ভ্যালু দেন দ্য ভ্যালু অফ দ্য ডকুমেন্ট উইল বি নেগেটিভ। ভালো করে পড়ো এই লাইনটা, ইফ উই ইনক্রিজ দ্য আইটেম, এই তোমার ইনভয়েস কারেকশন তোমাকে করিয়ে দিয়েছিল, আচ্ছা ইনভয়েস কারেকশন করায়নি, ভালো করে বুঝো না, ওখানে ইনভয়েস কারেকশন ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ইনভয়েস কারেকশন বারে বারে লাগবে কিন্তু কাজে, রিয়েল টাইমে বারে লাগবে কিন্তু ইনভয়েস কারেকশন একদম। তো এইখানে যখন এইটা লাইনটা বলে দিয়েছে, এই যে ভদ্রলোক যে নোটসটা যিনি করেছেন ওনার সারা জীবনে একটা পরিশ্রমের মধ্যে রয়েছে, ইফ উই ইনক্রিজ দ্য আইটেম ভ্যালু দেন দ্য ভ্যালু অফ দ্য ডকুমেন্ট উইল বি নেগেটিভ। যখনই পাঠিয়ে দেবো তখন তো আমার কি আগের থেকে ওটা চেঞ্জ হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। বলছে ইফ উই ইনক্রিজ দ্য আইটেম ভ্যালু দেন দ্য ভ্যালু অফ দ্য ডকুমেন্ট উইল বি নেগেটিভ, যদি আইটেম ভ্যালু বাড়িয়ে দিই নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে।
এক নম্বর। 2 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে আপনি দেখিয়ে দিয়েছেন কী করা হচ্ছে এখানে। বলছে যে রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাচ্ছে এবং কাস্টমার অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাচ্ছে। কাস্টমার অ্যাকাউন্ট ক্রেডিট কখন হয়? কাস্টমার অ্যাকাউন্ট ক্রেডিট তখনই হয় যখন আলটিমেটলি কাস্টমারের অ্যামাউন্টটা বেড়ে যায়, সরি কমে যায়, আমি ভুল বলছি, কমে যায়। ঠিক আছে, কারণ কাস্টমার ক্রেডিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আইটেম ভ্যালু দেন দ্য ডকুমেন্ট ভ্যালু, এবার হচ্ছে ইফ উই ডিক্রিজ দ্য আইটেম ভ্যালু, কেন ভালো করে বোঝো, কেন বলো তো? যখন তুমি কোনো কারণে লাইন আইটেমে বলছে যে ইফ উই ইনক্রিজ দ্য আইটেম ভ্যালু, আইটেম ভ্যালুটাকে বাড়িয়ে দিচ্ছি, ভ্যালু অফ দ্য ডকুমেন্ট উইল বি নেগেটিভ। কেন হচ্ছে আগের বারে যে আইটেম ভ্যালুটা ছিল হয়তো 500 টাকা, কোনো কারণে সেটা আলটিমেট যেই বেরলো সেটা কাস্টমার এটা কমে গেল। ঠিক আছে, তো এইবার হচ্ছে যে যখনই বলছে এখানে উল্টোটা দেখো, ইফ উই ডিক্রিজ দ্য আইটেম ভ্যালু, আইটেম ভ্যালুকে কমিয়ে দেবো যখন, তখন দ্য ভ্যালু উইল বি দ্য পজিটিভ, ডকুমেন্ট ভ্যালু উইল বি দ্য পজিটিভ, তখন কাস্টমার এখন ডেবিট হয়ে গেল, বেশি হয়ে গেল। এই দুটোর এক্সাম্পল দিয়ে দাও ভ্যালু দিয়ে, দুটো, একটা ছোট এক্সাম্পল দিয়ে ভ্যালু দিয়ে। হ্যাঁ বলে দিচ্ছি আমি, সব বলে দিচ্ছি আমি। বলছে কি, ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো, যে একটা করলে তুমি আরও বেশি ভালো করতো, তোমার কাছে এখানে করা নেই বোধ হয় না কোনো কিছু, হ্যাঁ, তোমার কাছে কোনো সেট আপ বানানো নেই না? পুরো বানানি পয়সাটা বানিয়ে দেবো পুরোটা। পরের দিন বানিও, তোমাকে তাহলে একবার প্র্যাকটিক্যালও দেখিয়ে দেবো। ব্যাপারটা হচ্ছে দেখো, যে যখন দুটো লাইন আইটেম জেনারেট করছে, ঠিক আছে, কখন হচ্ছে যে এটা বেসিক্যালি ক্রেডিট মেমো যখন হচ্ছে তখন হয়। ক্রেডিট মেমোটা কি? ক্রেডিট মেমো হলে কি হচ্ছে, কাস্টমারের আইটেম ভ্যালু কমে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, কাস্টমার ক্রেডিট মেমো মানে কি, এই ওপরটা দেখো, ক্রেডিট মেমো হলে কি হচ্ছে, ক্রেডিট মেমো হলে কাস্টমারের অ্যাকাউন্টটা ইনভয়েস, ক্রেডিট মেমোর ইনভয়েস হচ্ছে, সেজন্য আলটিমেট এটা কমে যাচ্ছে, রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, কাস্টমার অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে। ঠিক আছে, রেভিনিউ অ্যাকাউন্ট সবসময় ক্রেডিট হয় জানবে নর্মাল সেন্সে, কাস্টমার অ্যাকাউন্ট সবসময় ডেবিট হয় নর্মাল ইনভয়েসে। এই নর্মাল ইনভয়েসটা মাথায় রাখবে, নর্মাল ইনভয়েসে কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট হয়, রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট হয়। ঠিক আছে, তাহলে যখনই তার উল্টো হয়ে যাচ্ছে, তাহলে কাস্টমারের ডিউটা কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো, যখনই তুমি এখানে ক্রেডিট মেমো এই ইনভয়েস কারেকশন করেছো, এখানে কি বলছে, ইনভয়েস কারেকশন রিকোয়েস্ট তোমার আর কে, তার সঙ্গে হচ্ছে রিলেটেড কি না, ক্রেডিট মেমো ইনভয়েস। ক্লিয়ার? এইবার হচ্ছে কি বলছে, ক্রেডিট মেমো হলে কি হচ্ছে, তখন কাস্টমার এটা কমে যাচ্ছে, তখন বলছে যে সেকেন্ড লাইন আইটেম, তো সেকেন্ড লাইন আইটেম হচ্ছে এনাবেল আছে, যদি আমরা ইনক্রিজ দ্য আইটেম ভ্যালু, আমরা আইটেম ভ্যালুকে ইনক্রিজ করে দিই কোনো কারণে, তাহলে ডকুমেন্ট উইল বি নেগেটিভ। ঠিক আছে, আমরা যদি আইটেম ভ্যালুকে বাড়িয়ে দিই, ডকুমেন্ট উইল বি নেগেটিভ। কেন ডকুমেন্ট উইল নেগেটিভটা বলা হচ্ছে বলো তো? যখনই তুমি আইটেমটা ভ্যালু দিচ্ছ, তখন রেভিনিউ অ্যাকাউন্টটা ডেবিট হয়ে যাচ্ছে, তো কাস্টমার অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাচ্ছে। তো আইটেম ভ্যালু বাড়ানো মানে কি, আইটেম ভ্যালু অ্যাড করা, তো অ্যাড যেই করছো তখন সঙ্গে সঙ্গে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আলটিমেটলি রেভিনিউ অ্যাকাউন্ট কমে যাচ্ছে, রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট হওয়া মানে তো রেভিনিউ কমে যাওয়া। বুঝতে পারছো? রেভিনিউ অ্যাকাউন্ট বাড়ানো মানে রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট হওয়া মানে কি, রেভিনিউ অ্যাকাউন্ট কমে যাওয়া। যেটা রেভিনিউ অ্যাকাউন্ট সবসময় ক্রেডিট হয়, রেভিনিউ অ্যাকাউন্ট কোনোদিন ডেবিট হয় না। ঠিক আছে, রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট যদি হওয়া, তাহলে উল্টোটা হয়ে গেল, রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট হওয়া মানে উল্টো হয়ে গেল জিনিস। ঠিক আছে, তো সেই জন্য এখানে যেটা বলা হয়েছে, যদি আমরা ইনক্রিজ দ্য আইটেম ভ্যালু, দেন দ্য ভ্যালু অফ দ্য ডকুমেন্ট উইল বি নেগেটিভ। আইটেম ভ্যালু, আইটেম বার করে দিলে নেগেটিভ হয়ে যাবে। বলছে যে কি, রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট হলো, কাস্টমার অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে গেল, তাহলে কাস্টমারের অ্যাকচুয়ালি যা ডিউ ছিল, তাতে কাস্টমার অ্যাকাউন্ট 100 টাকা ডিউ ছিল, আমি 10 টাকা বাড়িয়ে দিলাম, তাহলে কাস্টমার অ্যাকাউন্ট কমে গেল। ঠিক আছে, এইটা কখন হয়, এটা একমাত্র ক্রেডিট মেমোর ক্ষেত্রে হয়। ঠিক আছে, এই যে যদি আইটেম ভ্যালুটাকে বাড়িয়ে দেওয়া যায়, যদি ইনক্রিজ আইটেম ভ্যালু। এবার সেকেন্ড টাইমটা দেখো, এবার হচ্ছে এটা কখন হচ্ছে, ইফ উই ডিক্রিজ দ্য আইটেম ভ্যালু, আইটেম ভ্যালুটাকে যদি ডিক্রিজ করে দিই, ডকুমেন্ট ভ্যালু উইল বি দ্য পজিটিভ, কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাবে, রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে, দ্য VARK রেফারেন্স, বিলিং নাম্বার রেফারেন্স বলে দিয়ে তোমাকে সেকেন্ড লাইন করে রিজন দিয়ে সেভ করতে হবে। এইটা যখন সেকেন্ড লাইনটা যখন হচ্ছে, সেকেন্ড লাইনের ক্ষেত্রে কী হচ্ছে, সেকেন্ড লাইনের ক্ষেত্রে কিন্তু ডেবিট মেমো হয়ে যাচ্ছে, কাস্টমার অ্যাকাউন্টটা বেড়ে যাচ্ছে।
কাস্টমারকে বেশি পে করতে হবে, ঠিক আছে। ইনক্রিজ বা ডিক্রিজের সঙ্গে তোমার রিলেশনশিপ কার সঙ্গে রয়েছে না, ইনক্রিজ বা ডিক্রিজের সঙ্গে রিলেশনশিপ হচ্ছে তোমার বেসিক্যালি ডেবিট মেমো বা ক্রেডিট মেমো, ঠিক আছে। ডিক্রিজ হয়ে গেলে ডকুমেন্ট ভ্যালুটা কমে যাচ্ছে, বেড়ে মানে পজিটিভ হয়ে যাচ্ছে, আর ইনক্রিজ হয়ে গেলে ডকুমেন্ট ভ্যালুটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার, এইটাকে তোমাকে নিজেকে করতে হবে, নাহলে বুঝতে পারবে না। রাশ অর্ডার, রাশ অর্ডার বলতে কি বোঝায়? রাশ অর্ডার জানো কাকে বলে? হ্যাঁ তাড়াতাড়ি ডেলিভারি ছাড়াই বিলিং হয়, লিমিটেড ডেলিভারি কথা। rush order is an immediate delivery order whenever customer asking for delivery immediately। তাই তুমি ডেলিভারি ছাড়া কি করে বলছো এটা? তুমি লেখাটা ভালো, rush order is an immediate delivery order whenever the customer asking delivery immediately then do rush order। মানে তোমাকে ডেলিভারি তো করতেই হবে, তো নানা অর্ডার কি করে জেনারেট করবে, কিন্তু ডেলিভারিটা তাড়াতাড়ি, ঠিক আছে। এখানে কি হচ্ছে, শিপিং কন্ডিশন 10 করতে হচ্ছে কেন, শিপিং কন্ডিশন 10-এর ওটা তুমি দেখে নেবে কেন 10 করতে হচ্ছে, ওটা বোধহয় সম্ভবত ম্যানুয়াল রয়েছে, সম্ভবত, আমি অতটা আমার খেয়াল নেই। ওকে, এবার প্রসেস ফ্লোটা দেখো, রাশ অর্ডারের ডকুমেন্টটাই আরও সিস্টেম অটোমেটিক্যালি ক্রিয়েট, যেই আরও করবে না, সিস্টেম অটোমেটিক্যালি ক্রিয়েট করবে ডেলিভারি অর্ডার ইন দ্য ব্যাকগ্রাউন্ড প্রসেস, ঠিক আছে, এবং সেখানে পিজিআই করে ইনভয়েস করে দেবে, ঠিক আছে। বলছে যখনই VA01 করে আরও করবে না, যখনই সেলস অর্ডার জেনারেটটা হচ্ছে, এখানে VA01 না তো সেলস অর্ডার, তাহলে সিস্টেম এই আরও সেলস অর্ডার হলে তাহলে অটোমেটিক্যালি সে জেনারেটটা ভেতরে VL01 করে পিকিং কোয়ান্টিটি সেভ ইনভয়েস এগুলো সমস্ত অটোমেটিক্যালি একটা অর্ডার জেনারেট হয়ে যাচ্ছে। তখন তোমাকে শুধু VL02N করে সেটাকে পিজিআই করে সেভ করে দিতে হবে, কারণ VL02N করছো, দেখো ভালো করে দেখেছো, নট VL01, ঠিক আছে। When create an invoice, rush order process system generates accounting entry customer account debit to revenue account, একদম পিওরলি যেটা নর্মাল এন্ট্রি, ঠিক আছে। ক্যাশ সেলস কাকে বলে? ডিফারেন্স কি ক্যাশ সেলসের সঙ্গে তোমার রাশ অর্ডারের? কাউন্টার সেল যেটা বলে, ক্যাশ সেলের সঙ্গে রাশ অর্ডারের ডিফারেন্স কি? বিশাল ইন্টারভিউ কোশ্চেন এটা। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যাশ সেল অ্যান্ড রাশ অর্ডার? তোমার সেলস অর্ডার আরো হবে, হবে। ওটা বাচ্চাদের কথা হচ্ছে, ডিফারেন্স কি ওটা? ওটাতে কি ডিফারেন্স মনে বোঝা যায়? রাশাদার তোমার মানে রাশাদার তোমার কি বলবো, রাশাদার মানে তাড়াতাড়ি ডেলিভারি হবে, আর এটা তোমার কাউন্টার সেল। এই তোমার তুমি আমাকে একটুখানি রাশ অর্ডারের সময় বললে খুব তাড়াতাড়ি ডেলিভারি হবে, আর ক্যাশ সেলের সময় বললে যে ডেলিভারি হবে, তা কোনটা তাড়াতাড়ি ডেলিভারি কোনটা হবে, কি বেসিক ডিফারেন্সটা কি হচ্ছে? ক্যাশ সেলের ক্ষেত্রে কাস্টমার নিজে ডেলিভারি নেয়, তুমি শপিং মলে গিয়ে ডেলিভারি, তোমার দোকানে শপিং মলের লোক তোমার বাড়িতে করে দিতে আসে, তোমাকে তো ডেলিভারি নিয়ে চলে আসতে হয়। আর অ্যামাজনের থেকে প্রাইম সার্ভিস আছে, সেটা কি হচ্ছে, তাড়াতাড়ি ডেলিভারি, দ্যাট ইজ কল্ড রাশ অর্ডার। মেইন জায়গাগুলো বুঝতে হবে, ওরকমভাবে ফালতু ওই দুটোকে এক জায়গায় করলে হবে না, দুটো আলাদা পুরোপুরি। তুমি ওই রাশ অর্ডারের ক্ষেত্রে পেমেন্ট করে দিয়ে আসছো, বাট তোমার ডেলিভারিটা কি হচ্ছে, সঙ্গে সঙ্গে করে দিচ্ছে ওরা। বাট ক্যাশ সেলের ক্ষেত্রে তুমি কি করছো, পেমেন্ট দিয়ে ডেলিভারি নিয়ে বেরিয়ে চলেছো। ক্যাশ সেলের ক্ষেত্রে যেন ডেলিভারি স্লিপ জেনারেট হয় না, ওই একটাতে সব হয়ে যায়। দেখো ভালো করে, ইট ইজ অলসো কল্ড অ্যাজ কাউন্টার সেলস, হেয়ার কাস্টমার্স আর ওয়ান টাইম কাস্টমার। ক্যাশ সেল আর একটা বড় জিনিস এখানে, ক্যাশ সেল কিন্তু ওয়ান টাইম কাস্টমারের সঙ্গে রিলেটেড, কারণ সেই কাস্টমার কোনো নাও আসতে পারে আর কোনো দিন। যে শপিং মল থেকে তুমি একটা জিনিস কিনছো, সেই শপিং মল তুমি 2 বছরের মধ্যে আর নাও যেতে পারো, ঠিক আছে। তো কাস্টমার উইল টেক দ্য আউটলেস অ্যান্ড পিক দ্য মেটেরিয়ালস অ্যান্ড গো টু দ্য কাউন্টার, পে দ্য ক্যাশ অ্যান্ড টেক দ্য বিল অ্যান্ড লিভ দ্য কাউন্টার, ব্যাস হয়ে গেল বিগ বাজার অলমার্ট। আর কি বাকি রইল বুঝতে? একদম পরিষ্কার কনসেপশন ক্লিয়ার হয়ে গেল এখানে।
এখানে কোনো রকম আলটিমেটলি ওই সমস্ত ডেলিভারি জেনারেট করা আবার তাকে পাঠানো ওসব কোনো ব্যাপার নেই। ঠিক আছে, হয়ে গেল। এই জন্য ক্যাশ সেটেলমেন্ট অ্যাকাউন্টে ডেবিট করা হয়, খুব ভালো করে দেখা হয়। ডেবিট অ্যাকাউন্ট ক্রেডিট করা হয়, ক্যাশ সেটেলমেন্টে ক্যাশ সেলসে কোনো দিন কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট হয় না। ঠিক আছে, কারণ ক্যাশ সেলে যদি কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট হতো তাহলে তুমি বলতে পারতো না কত টাকা ক্যাশ সেল হয়েছে। ক্যাশ সেটেলমেন্ট একটা আলাদা অ্যাকাউন্ট তৈরি করা হয়। মানে ওখানে ওয়ান টাইম কাস্টমারগুলোর নাম ইয়ে হয়। ম্যাক্সিমাম নাম আসে না, ওয়ান টাইম কাস্টমার কিন্তু নাম আসে না, ওয়ান টাইম কাস্টমার নাম কোনো রাখা হয় না। ওয়ান টাইম কাস্টমার একটাই ড্যামি অ্যাকাউন্ট বানানো হয়, ওটা উপর দিয়ে সব চালিয়ে দেওয়া হয়। তাই ফোন নাম্বার নেয়, ওটা কি করে তারা? ওটা তো ওদের একটা নিজেদের মধ্যে পরবর্তীকালে আপনার এই প্রাইজ উঠেছে সব দেখাবার জন্য, ওটা থোড়ি না তোমার জন্য। ঠিক আছে, একবার টাকা দিয়ে কেউ নিয়ে গেলে তারা ঠেকা আছে সরি আলটিমেটলি। এবার হচ্ছে ফ্রি চার্জ, ফ্রি অফ চার্জ ডেলিভারি। এটা বলো কি বুঝেছো? এটা কখনো দেখিনি দাদা। বাবা, সেন্ডিং দ্য গুডস or product sample to the customer without charging, that is without raising invoice। তুমি একটা কাউকে স্যাম্পল পাঠাবে, তুমি তো টাকা যাইবে তার থেকে? না, অ্যাকাউন্টিং ইন্টু উইল নট জেনারেট, মারাত্মক কথা আগে না, অ্যাকাউন্টিং ইন্টু জেনারেট করে না। দেখ তাহলে ফ্রি অফ চার্জ ডেলিভারি আর ফ্রি গুডস ডেলিভারি তফাৎ করে একই তো না? কোনোদিন একই হয়? ফ্রি গুডসটা কখন অ্যারাইজ করে? ওই তারা ধর 10টার থেকে দুটো ফ্রি তাহলে 10টার সঙ্গে 10টাতে অ্যাকাউন্টিং ইন্টু জেনারেট করছে কি করছে না? তাহলে এটা এটা ফ্রি অফ চার্জে কি তোমার কোনো এক্সট্রা কিছু পে করা হচ্ছে? তাই আচ্ছা, বুঝতে পারছো? নেক্সট হচ্ছে সাবসিকুয়েন্ট ডেলিভারি। এইসব এইসব ইন্টারভিউতে বোকা বানানোর জন্য এইসব কোশ্চেন করে দেবে। ওসব ওই প্রথম থেকে কোনো কোশ্চেন করবে না, বেমার্কা কোশ্চেনটা ঢুকে যাবে। বলুন তো ফ্রি অফ চার্জ, নিজেকে তোমাকে দিয়ে তোমাকে কোশ্চেন করিয়ে দেবে। তুমি হ্যাঁ ও তো একই জিনিস, এটাও ফ্রি ওটাও ফ্রি, বাহ তাহলে আর দুটো আলাদা করলো না, একই জায়গায় করতে পারতো তো। বলছে ফ্রি অফ চার্জ, কোনো চার্জ নেই, বাট ডেলিভারি তো হচ্ছে। ঠিক আছে, এর পরেরটা দেখো আরো মারাত্মক, সাবসিকুয়েন্ট ডেলিভারি ফ্রি অফ চার্জ কখন জেনারেট হয়? সাবসিকুয়েন্ট ডেলিভারি ফ্রি অফ চার্জ কখন জেনারেট হয়? না পড়ছি ওটা। আচ্ছা রিপ্লেস করে দেওয়া গুডসটা, কি হলো? মানে গুডসটা রিপ্লেস করে দিই আমরা, হুম, মানে খারাপ হয়ে গেলে ওটা না নিয়ে ওর টাকাটা না কমিয়ে দিয়ে আমরা ওটা রিপ্লেস করে দিই। টাকা না নিয়ে? টাকা না নিয়ে ওই জিনিসটা রিপ্লেস করে দিই আমরা। টাকা না নিয়ে রিপ্লেস করে দিই? কেন রিপ্লেস করে দিই টাকা না নিয়ে? মানে ধরো আমার জিনিসটা খারাপ হয়ে গেছে, হুম, এবার এই নেওয়ার তোমার ইয়ে উঠেছে, রাইজ হয়েছে, এবার আমি ওর অ্যামাউন্ট, ওর যে টাকাটা, ওর যে আউটস্ট্যান্ডিং অ্যামাউন্টে যে মানে কমাই না আমরা, হুম, ওটা না কমিয়ে দিয়ে ওই ওই মানে না কমিয়ে দিয়ে না টাকাটা ইয়ে করে ওই মানে যেই খারাপ হয়েছে ওর জায়গায় নতুন জিনিস ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, কোনো একদম ঠিক আছে, তাহলে আমি ডেলিভারিটা নেবো না কেন? ও মানে ডেলিভারি চার্জ নেবো মানে চেঞ্জ করে দিচ্ছি তো আমি। আমি চেঞ্জ করে তোমাকে আমাকে পাঠাতে হবে, ওটা তো আকাশ দিয়ে উড়ে যাবে না রে বাবা। তা সেক্ষেত্রে ডেলিভারি নেবো না কেন চার্জেসটা? কারণ খারাপ মাল রিপ্লেস করছে, ওটা আমার দায়িত্ব, আমার মানে আমাদের মাল বলে। এক্সাক্ট অ্যান্সারটা হচ্ছে না অত অরিজিৎ, প্রচুর পড়াশোনা করতে হবে। এই লেখাগুলো সব এখানে লেখা আছে। মেটেরিয়ালস যখন আলটিমেটলি কাস্টমারের সঙ্গে এগ্রিমেন্ট হয়, তাতে লেখা থাকে একটা কথা, যে ডেলিভারি চার্জেসটা কে কতটা পে করবে। ঠিক আছে, এবং ডেলিভারি চার্জেস যে যতটা পে করবে, যদি কোনো কারণে কোনো ইনসিডেন্ট অকারিং হয়, যে অকারিংয়ের জন্য দেখা যাবে যে ভেন্ডারকে আবার মেটেরিয়াল ডেলিভারি করতে হবে কোনো এর জন্য, তার জন্য সে কোনোই পাঠাবে না, সে একবার ডেলিভারি চার্জেস অলরেডি পে করে বসে আছে, অ্যান্ড নাও ইট ইজ ইউর লাইবিলিটি টু মেক ইট আপ, পুট ইট আপ।
তো সে কেন ডেলিভারি দুবার করে দেবে? সে তো একবার ডেলিভারি দিয়ে দিয়েছে তোমাকে। হ্যাঁ হ্যাঁ তো সেইটা তো অ্যান্সারটা তো ক্লিয়ার করতে হবে না সেই জায়গাটা। বলছে হোয়েন এভার উই ক্রিয়েট এসডিএফ উইথ দ্য রেফারেন্স টু দ্য রিটার্ন অর্ডার, দ্য রিটার্ন অর্ডার আইটেম শুড বি রিজেক্টেড, দেন দ্য সিস্টেম উইল অ্যালাউ টু ক্রিয়েট এসডিএফ। যদি রিটার্নটা রিজেক্ট না হয় তাহলে করতে দেবে না। নাম্বার ওয়ান, if we mark return order item as rejected, the system will not allow to creating return invoice. ইনভয়েসও করতে দেবে না, ঠিক আছে? আর if the user already created return invoice, then the system will not allow to create SDA because we can't reject return order items. এই তিনটা মারাত্মক পয়েন্ট কিন্তু এখানে। Whenever we create SDF with a reference to the return order item should be rejected, ওটা রিজেক্ট হয়ে যাবে, দেন অনলি সিস্টেম উইল অ্যালাউ টু ক্রিয়েট। সেইখানে তুমি একমাত্র রিটার্ন অর্ডারের ক্ষেত্রে সেই জায়গাতে তুমি একমাত্র গিয়ে কি করতে পারবে না, আলটিমেটলি ওটা ক্রিয়েট করতে পারবে, ইনভয়েস করতে পারবে, ঠিক আছে? বাট ইফ উই মার্ক রিটার্ন অর্ডার আইটেম অ্যাজ রিজেক্টেড, আমি রিটার্ন আইটেমকে রিজেক্ট যদি মার্ক করে দিই, সিস্টেম উইল নট অ্যালাউ টু ক্রিয়েট ইনভয়েস, রিটার্ন ইনভয়েস। আবার একটা জিনিস বলছে, ইফ দ্য ইউজার অলরেডি ক্রিয়েটেড রিটার্ন ইনভয়েস, যদি রিটার্ন ইনভয়েস ক্রিয়েট করে ফেলে, দেন দ্য সিস্টেম উইল নট অ্যালাউ টু ক্রিয়েট এসডিএফ, তাহলে তখন এসডিএফ করতে পারবে না। তুমি অলরেডি ইনভয়েস রিটার্ন ইনভয়েস করে দিয়েছো, হ্যাঁ হ্যাঁ তাহলে আবার কি এসডিএফ করবে? তুমি তো কমিয়ে দিয়েছো ইনভয়েসটাকে আগে, তাহলে এখানে এসডিএফ করবে। বুঝতে পারছো কি কনসেপশনটা বলছি? কোন হাই লেভেলের কথা লেখা আছে এখানে? ক্লিয়ার এইটুকুনি? এবার রিজন ফর রিজেকশন, কি কারণে রিজেকশন হতে পারে? ইফ উই অ্যাসাইন রিজন ফর রিজেকশন, দ্য রিটার্ন অর্ডার ইজ কন্ট্রোল টু থিংস। কি কি থিংস বলছে? ইফ উই অ্যাসাইন রিজন দ্য রিজেকশন, দেন উই ক্রিয়েট এসডিএফ ফর দ্যাট রিটার্ন অর্ডার, the system will not allow to create return invoice. এক, তুই বলছে if we creating return invoice, then the system will not allow to assign any reason rejection, কারণ তুমি অলরেডি ইনভয়েস করে দিয়েছো, তোমাকে কেন দেবে ও? বুঝতে পারছো কোন লেভেলের লেখাগুলো এখানে আছে? কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, বাচ্চার মতো বুঝিয়ে দিয়েছে না পুরোপুরি। কোনো 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 প্রবলেম কারোর হওয়া উচিত নয় কোনো সময়ের জন্য। বোঝা গেল এইটুকুনি? ক্লিয়ার? নেক্সট হচ্ছে কন্ট্রাক্ট। এখানে কন্ট্রাক্ট সম্বন্ধে যেটা বলা আছে বেসিক্যালি জাস্ট শর্টকাট ফর্মে বলা আছে, পরবর্তীকালে যখন কন্ট্রাক্ট করবে তখন দেখে নেবে। তবুও একটু সেলস প্রসেসের মধ্যে পরে পরে সবই দিয়ে দেওয়া হয়েছে। একটা হচ্ছে কোয়ান্টিটি কন্ট্রাক্ট, এটা তুমি মনে হয় জানো যে কন্ট্রাক্টে যখন আলটিমেটলি হয় অন দ্য বেসিস অফ কোয়ান্টিটি, এত অর্ডার এত কোয়ান্টিটি আমাকে ডেলিভারি করতে হবে একটা সো কল টাইমের মধ্যে, ঠিক আছে? বলছে ইট ইজ দ্য এগ্রিমেন্ট বিটুইন দ্য কোম্পানি অ্যান্ড দ্য কাস্টমার ফর দ্য সাপ্লাইং দ্য গুডস অফ এ পার্টিকুলার কোয়ান্টিটি উইদিন এ স্পেসিফাইড ভ্যালু আর ভ্যালিড পিরিয়ড। একটা পার্টিকুলার পিরিয়ডের মধ্যে এটা দেওয়া হয়েছে, ঠিক আছে? উই দ্য ইন অ্যাসাইনমেন্ট বোথ পার্টি শুড বি হ্যাভ বেনিফিট, দুজনেরই বেনিফিট আছে। কি বেনিফিট আছে বলতে পারবে? বলছে হেয়ার বেনিফিট টু দ্য কাস্টমার ইজ দ্য লেস প্রাইস, সে একটু কম পয়সায় পাচ্ছে বা ডিসকাউন্টে পাচ্ছে। আর বেনিফিট টু দ্য কোম্পানি, সে একটা অ্যাসিওর সেল, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে এতগুলো টাকা সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে প্রসেস ফ্লোটা কি হচ্ছে, আমরা কিউসি দিয়ে আমরা VA41টা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার কন্ট্রাক্ট ক্রিয়েশনের টিকট, ঠিক আছে? 41 দিয়ে করছে, এগুলো সব মনে রাখবে। হ্যাঁ, এই সমস্ত টিকটগুলো সব একটু মনে রাখবে। কিউসি হচ্ছে ডকুমেন্ট টাইপ, VA41 হচ্ছে টিকট, সব তোমাকে দিয়ে দিয়েছে অবশ্য তার আগে লিস্ট একটা রকম। আচ্ছা, রিলিজ, এবার হচ্ছে রিলিজ একটা যখন অর্ডার একটা কন্ট্রাক্ট যখন ক্রিয়েট হবে না, কন্ট্রাক্ট ক্রিয়েট হওয়ার পর তুমি স্টেপ বাই স্টেপ তার থেকে মেটেরিয়াল নেবে। ধরো তুমি ঠিক করলে 100 টন সিমেন্ট কিনবে, ঠিক আছে? তো 100 টন সিমেন্ট কিনবে, একটা কন্ট্রাক্ট হলো। তারপর তুমি বললে ঠিক আছে তুমি আমাকে এখন 10 টন পাঠাও। এই 10 টন যখন পাঠানোর প্রশ্ন আসবে তখন তাকে রিলিজ অর্ডার ক্রিয়েট করতে হবে। অ্যান্ড অর্ডার উই ক্রিয়েটেড উইথ দ্য রেফারেন্স টু দ্য কন্ট্রাক্ট ইজ কজ রিলিজ অর্ডার। any order we created with the reference to the contract is called release order.
তুমি যখন অর্ডার বানাচ্ছ সেটা যদি কোনো কন্ট্রাক্টের এগেনস্ট হয় তাহলে সেটা কিন্তু রিলিজ অর্ডার হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল? এসব পড়েছো এর আগে? না দাদা। রিলিজ অর্ডার না পড়লে কী করে হবে ভাই? রিলিজ অর্ডার তো মারাত্মক জিনিস, না শিখলে কী করে কী হয়েছে রে ভাই? এবার যখনই অর্ডারটা দিয়ে দেওয়া হলো তারপর ডেলিভারি হচ্ছে, তারপর আমাকে ইনভয়েস হচ্ছে। ঠিক আছে? বলছে VA41-এ কিউসি সেলস হচ্ছে এই এতে সেলস এরিয়া কাস্টমার পিও নাম্বার নো ভ্যালিড নাম্বার ভ্যালিড ফর্ম ভ্যালিড টুতে দিয়ে তোমাকে সেভ করে দিতে হবে। একটা পিরিয়ড তো তোমার মেনটেন করতেই হবে, কোন পিরিয়ড থেকে কোন পিরিয়ড হচ্ছে, কন্ট্রাক্টর তো পিরিয়ড বেসিস হয়। ঠিক আছে? বোঝা গেল? এবার হচ্ছে ভ্যালু কন্ট্রাক্ট। ভ্যালু কন্ট্রাক্টটা কি? ভ্যালু কন্ট্রাক্টটা হচ্ছে তোমার ওটা যেমন কোয়ান্টিটি বেসড, এটা হচ্ছে ভ্যালু বেসড। বলছে ইট ইজ দ্য এগ্রিমেন্ট বিটুইন দ্য কোম্পানি কাস্টমার, সেম জিনিস, ফর দ্য সাপ্লাইং দ্য গুডস ফর এ পার্টিকুলার ভ্যালু উইদিন এ স্পেসিফাইড টাইম। ওখানে জাস্ট দুটো জিনিসের ডিফারেন্স, একটা ওয়ার্ড হচ্ছে কোয়ান্টিটি, একটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে? একটা সময় আমরা কোয়ান্টিটি কথা ইউজ করছি, একটা সময় ভ্যালু কথা ইউজ করছি। ঠিক আছে? এই হচ্ছে ডিফারেন্স, আর কিছু না। এখানে হচ্ছে WK1 ভ্যালু কন্ট্রাক্টের ক্ষেত্রে, ওটা কিউসি ছিল, এটা WK1 সেম জিনিস। ওখানেও অর্ডার, তুমি একটা কন্ট্রাক্ট ক্রিয়েট করছো, ঠিক আছে, তারপর তুমি তোকে আলটিমেট ওকে যখন অর্ডার দিচ্ছ তুমি মেটেরিয়ালের কোয়ান্টিটি না বলে তখন ভ্যালু বলে, যেমন আমাকে তো 30,000 টাকা মেটেরিয়াল পাঠাও হচ্ছে 50। হ্যাঁ, প্রত্যেকটা যে আজকে এই ক্লাসটা হয়ে যাওয়ার পর এই টোটাল জিনিসটাকে বাড়িতে বসে প্র্যাকটিক্যাল প্যাক করবে, প্রত্যেকটা ধরে ধরে প্র্যাকটিক্যাল করবে। এই 15-16খানা যে স্টেপ বলে দেওয়া আছে সব কটাকে প্র্যাকটিক্যাল করবে। ঠিক আছে? ক্লিয়ার? এবার ক্রিয়েটিং অ্যাসর্টমেন্ট মডিউল পাথ হচ্ছে ইজি অ্যাক্সেস লজিস্টিক্স মধ্যে গিয়ে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন মাস্টার ডেটা পার্টিকুলার ভ্যালু অ্যাসর্টমেন্ট মডিউল WSV2 ওই ক্রিয়েট করে দিয়ে করা হয়। আচ্ছা, VA41 হচ্ছে WK1 সোল টু পার্টি দিয়ে তুমি এটা করবে। ঠিক আছে? আচ্ছা, ভ্যালু কন্ট্রাক্ট মেটেরিয়াল স্পেসিফিক, এটা একটা ব্যাপার আছে একটা। ঠিক আছে? ভ্যালু কন্ট্রাক্ট হবে বাট মেটেরিয়াল স্পেসিফিক হবে। ইট ইজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন দ্য কোম্পানি অ্যান্ড দ্য কাস্টমার ফর সাপ্লাইং দ্য গুডস অফ এ পার্টিকুলার মেটেরিয়াল অ্যান্ড দ্য ভ্যালু উইদিন এ স্পেসিফাইড পিরিয়ড। একটা পার্টিকুলার মেটেরিয়াল এবং পার্টিকুলার ভ্যালু দুটোই বলে দিচ্ছে এখানে। ঠিক আছে? তখন WK2 হয়ে যাচ্ছে। ঠিক আছে? ক্লিয়ার? 3 রকমের কন্ট্রাক্ট দেখানো হয়েছে। শিডিউলিং এগ্রিমেন্টটা কি? ইট ইজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন দ্য কোম্পানি অ্যান্ড দ্য কাস্টমার ফর সাপ্লাইং গুডস অফ এ পার্টিকুলার quantity within a specified valid period for a predefined delivery date. What is the difference between scheduling agreement and contract? মাথা খারাপ হয়ে যাবে এবার। কন্ট্রাক্টের ক্ষেত্রে আমরা এগ্রিমেন্ট করি, আমরা পিরিয়ড বলে দিই এত থেকে এতর মধ্যে নেব, বাট কোনো সময় বলি না কবে কতটা নেব। বাট শিডিউল কথাটা মানে হচ্ছে শিডিউলে বলে দিচ্ছি, পিরিয়ড তো বলেই দিচ্ছি, প্লাস কবে কতটা নেবো সেটাও বলে দিচ্ছি। ক্লিয়ার? এইটা কিন্তু পুরো 17টা প্রসেস করে রাখবে আলটিমেট। ঠিক আছে? কনসাইনমেন্ট পরে দেখা যাবে, 17টা প্রসেস পুরো করে রাখবে কিন্তু একদম। এর মধ্যে হাতি করা কিচ্ছু নেই, সমস্ত জিনিসগুলো করে। আর এই যে যেটা বলেছিলাম পেজ নাম্বার 17 দেখে নাও, এইটাকে মুখস্থ করা স্টার্ট করো। 17 নম্বর পেজ, 17 নম্বর পেজে যাও। 14 না হাতি, 17 নম্বর পেজে যাও, আসল জিনিস ওখানে রয়েছে। এইটা এখন থেকে 4টে-5টা করে প্রতিদিন মুখস্থ আর লেখা। সারা পৃথিবীতে কোনোদিন খুঁজে কোনো বই খুঁজে পাবেনি যে এটা যে করে দিয়েছে তাকে আমি মানে প্রতিদিন পারলে নাম মনে পড়ে তাকে একবার নৌসা করি আমি, যে কি জিনিস করে দিয়েছে এখানে। আইটেম ক্যাটাগরি AFN, তার জন্য নর্মাল গ্রুপ, তার আইটেম ক্যাটাগরি গ্রুপ তার নর্মাল NORM, শিডিউলিং এগ্রিমেন্ট হবে N বা AT। আর কি চাই সব বলে দিয়েছে এর মধ্যে।
এইসব আজে বাজে প্রশ্ন করবে না। আমি কি করে বুঝবো কোনটা জিজ্ঞেস করবে? যে ইন্টারভিউ নেবে তার তার সে কি আমার বন্ধু হয় যে আমি বলে দেবে সে আমাকে, আমি এটা জিজ্ঞেস করবো? সব কটা মুখস্থ করতে হবে, এটাই কাজ। এটা তৈরি করতে গেলে একটা লাইফ লেগে যেত তোমার, আমারও তাই, পারতামই না বুদ্ধিটা করতে। উনি করে দিয়েছেন এখানে। কি বিভৎস লেবার, বুঝতে পারছো লোকটা দিয়েছে এখানে? ওভি ডেলিভারি টাইপ ডকুমেন্ট টাইপ এটা দাদা? কোনটা? কত নম্বরে? না ঠিক আছে, ওভি এলপি ওটা কি ওভি এলপি ওভি এলপি তুমি কি কোন পাওয়া জায়গায় যায়? দেখছো তা বলো, আমি বুঝতে পারছি না কোন জায়গাটা দেখছো এই তুমি। যে ডেলিভারি টাইপ এটা। কত নম্বরে বলতে হবে তো। না না, এই যে ডেলিভারি টাইপ এটা কি করতে হবে? ওভি এলপি এই যে ওভি এলপি কোন পেজটায় দেখছো তুমি? 17 নম্বর পেজে দাদা। হ্যাঁ 17 নম্বর পেজে কি হয়েছে বলো, কোন জায়গাটা? বলতে টিকট না, ওটা টিকট তো এটা উপরে যাও না, ট্রানজাকশন লাইনটায়। আরে বাবা ওটা তো ডেলিভারি, ওভিএলপি বা ওভি, এটা তো টি কোড আছে, ঠিক আছে, বা জিরো বিএলপি, কোনো কোনো জায়গায় জিরো বি বিএলপি বা ওবিএলপি বলে, এই তো হচ্ছে ব্যাপার, হ্যাঁ ঠিক আছে। ওটাই দুটো কম্বিনেশন। ওটা একটা জায়গা, কোনো কোনো সময় তো জিরো বিএলপি লেগে যায়, কোনো কোনো জায়গায় ওবিএলপি। বেসিক্যালি ওই মানুষ বুঝতে পারবে বলে সেই জন্য একটা ও লেখাটা জিরো লেখা আছে একটা, ঠিক আছে। হ্যাঁ এই ফুটেজটা প্রত্যেকটা জিনিস একটা ছকের মতো দিলে, এতদিন যা পড়াশোনা করেছে সবটা একটা পেজের মধ্যে চলে এলো। হ্যাঁ এটা ঠিক কথা। আর কেএলএন এভিএম এভিএম ট্যান ট্যান নর্ম সব জায়গায় নর্ম আছে, খালি মানে কোনটা আলাদা আইডেন্টি সব করে নর্ম নর্মাল হবে মেন এখানে ভালো করে যেটা মুখস্থ করবে, হ্যাঁ প্রত্যেকটা জিনিসের আইটেম ক্যাটাগরি, ইচ অ্যান্ড এভরিথিং এর আইটেম ক্যাটাগরি, ঠিক আছে। আইটেম ক্যাটাগরি যেন কোনো মতে যেন হাত ছাড়া না হয়, বলে দিলাম। আইটেম ক্যাটাগরি যেন, আমি বারে বারে বলে দিচ্ছি কিন্তু অরিজিৎ, তুমি অন্য কোনো একটা লোকের কাছে পড়তে আসোনি, আলটিমেটলি বাজে লোকের কাছে পড়তে এসছো, অত তার ফল ভোগ করতে হবে, কিচ্ছু করার নেই আলটিমেটলি। আর এসডি আমি প্রথমে পড়ানোর আগে বলেছেন যে ইজ ভেরি ভেরি টাফ সাবজেক্ট, এসএবি সব থেকে টাফ সাবজেক্ট এসডি আলটিমেটলি। এ পড়তে গেলেও পেশেন্স লাগে, পড়াতে গেলেও পেশেন্স লাগে আলটিমেটলি। আমি তো এতদিন অনেক দূর এগিয়ে যেতে পারতাম, ক্লাস তো কম করি হয়নি, যাই ভাঙা চোরা যেভাবে ক্লাস হলো। আজকে নিয়ে অলমোস্ট আমি দেখি কতগুলো ক্লাস হয়েছে, 1 মিনিট দাও। আজকে নিয়ে তোমার ক্লাস হচ্ছে 10 নম্বর ক্লাস, ঠিক আছে। মাঝখানে 2 মাস 1.5 মাস ক্লাস বন্ধ ছিল, তো সেখানে এই 10টা ক্লাসের ক্লাসটাকে আমি আজকে প্রাইসিংয়ে ঢুকে যেতে পারতাম। আমার মনে হয় তোমার প্রাইসিং এতদিন ঢুকে গেছিলো যেখানে তুমি ক্লাস করতে আগে, তো আমি তো কিছুই ঢুকতে পারলাম না। সেই জন্য এসডি পড়ানোটা সত্যি কথা বলতে কি টু টাফ, ঠিক আছে। এবং এটার সঙ্গে ভালো কম্প্রোমাইজ হবে যদি তুমি পার্টিসিপেট করতে পারো। তুমি এইগুলোকে বাড়িতে প্র্যাকটিস করলে, বাড়িতে করলে, করতে করতে পরের দিন ক্লাসে এসে দেখাবে। কারণ এইগুলোকে ধরে যদি আমি এখন প্র্যাকটিক্যাল দেখাতে যাই, তাহলে 2 বছর সময় লাগবে, তো লাইফটা বেকার হয়ে যাবে। না এই এতগুলো প্র্যাকটিক্যাল দিয়ে গেলে আমি খালি একটা কথা বলছি, যেটা আমি পুরো বানিয়ে নিয়ে আসবো না পরিষ্কার প্র্যাকটিক্যাল করো, করতে করতে যেগুলো আটকায় সেগুলো ডিসকাশন করে নেবে, কোনো ব্যাপার না। এটা করতে করতে যেমন খালি একটাই খেলে আমি হেল্প পাই, সেলস অর্ডারটা পুরো বানিয়ে নেবো তো। হ্যাঁ সেলস অর্ডারের সঙ্গে বানানোর পর সেলস অর্ডারের ওখানে যে কটা করা আছে সব কটা করে ফেলবে, পটাপট করবে। তাতে যেগুলো যেগুলো আটকাবে সেগুলো দেখিয়ে দেবে, কি আছে। না তারপরে তোমার দেখাবো না আপনার, তোমার মানে তো ভিডিও থাকলে দেখতে হবে যে তোমার ভিডিও শুনে গেলে আমার ভালো লাগে সেটাই আর কি। কোনটা? তোমার যে প্র্যাকটিক্যালে আমি তৈরি করে দিই, তারপর তোমাকে যদি ভিডিও থাকে তোমার তোমার আগে করা সেটা দিয়ে একটু আমাকে আগে করা বলতে? আরে তুমি এখন ক্লাসটা করছো, তুমি এখন রানিং ভিডিওটা বানাও না রে ভাই, রানিংটা করো না। এটা তো রেকর্ডিং হয়ে যাচ্ছে আমার আলটিমেটলি। তোমার সামনে করতে হবে তাহলে। তাহলে তুমি যখন একটা বাড়িতে বসে এখন সেলস অর্ডার বানাবে, এই যে তোমাকে এতগুলো প্রসেস দেখালাম, এগুলো করতে করতে কোনো জায়গাতে আটকাবে, তো সেগুলো তো রেকর্ডিং, সেটা কোনো কোনো বিশেষ কোনো কাজের জিনিস আছে বসে বসে সেলস অর্ডার রেকর্ডিং করা আলটিমেটলি? অর্ডার করলে, ডেলিভারি করলে, ইনভয়েস করলে, এগুলো রেকর্ডিং করে কী করবে তুমি? হাতি করে আমার ফালতু ফালতু ভিডিওর সংখ্যা বেড়ে যাবে, তার থেকে ডিসকাশন বাড়ুক, আমার অনেক কাজে লাগবে। লোক, যেটা যে লোকে পাবে সে উপকৃত হবে,
তুমি করবে, করে আমাকে শুধুমাত্র আলটিমেটলি যেগুলো যেগুলো আটকে সেগুলো ডিসকাউন্ট করে নেবো, ব্যাস হয়ে গেল, কাজ শেষ। ঠিক আছে, তাহলে তো ক্লাসটা তাড়াতাড়ি ঠিক মতো জায়গায় কংক্রিট জায়গায় পৌঁছবে না। ঠিক আছে। হুম, চলো নেক্সট দিন করবো। হ্যাঁ।